মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে হামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা, জুতো, চোর চোর স্লোগান। 2018 সালের পর বিজেপি আক্রান্ত হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। এবার দেখাবো আপনাদেরকে তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি, তৃণমূল আমলে আক্রান্ত শুভেন্দু অধিকারী। নাগরাকাটায় আপনাদের মনে করিয়ে দিই, গিয়েছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, শঙ্কর ঘোষকে জুতো মারা হয়েছিল। কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি এইভাবেই ভাঙচুর করা হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল। শঙ্কর ঘোষকে ধাক্কা মারা হয়েছিল নাগরাকাটায়, মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়েছিল। এই ছবি এই ছবিটাই পরিবারের পাশে সরকার বলে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে 2018 সালের পর যেভাবে হামলা হয়েছিল, তৃণমূল সরকার কি করেছিল। বিজেপি এই ধরনের কোনো ধরনের আক্রমণ কোনো রাজনৈতিক নেতার ওপর, প্রাক্তন মুখ্যমন্ত্রী তো অনেক বড় ব্যাপার, বিজেপি এটাকে এন্ডোর্স করে না। যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসন একটি সেন্সিটিভ প্রশাসন। যে ঘটনার ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উপরে স্টেপ নিয়েছেন, পরিবারকে আর্থিক সাহায্য করেছেন এবং শুধু তাই নয়, তাকে সেখানে জুডিশিয়াল এনকোয়ারির কথা উনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, 18 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির কর্মীদের নিধন শুরু হয়েছিল, নিধন যজ্ঞ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। খগেন মুর্মুর ওপর আক্রমণ, হামলা বলছিলাম, সেই খগেন মুর্মু বলছেন 6ই অক্টোবর গত বছর যখন হামলা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, পরে শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খগেন মুর্মু, তখন সরকার কি করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন, ভৎসনাও করেননি। সেই ছবি দেখছেন আপনারা, সেই ছবি আবার দেখাচ্ছি। শঙ্কর ঘোষকে জুতো মারা হয়েছিল, ধাক্কা মারা হয়েছিল, খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আজকে খগেন মুর্মু কি বলছেন দেখুন। আমার উপরে হামলা হয়েছিল 2025 সালের 6 অক্টোবর। সবাই দেখেছেন আমাকে যেভাবে পাথর ছুঁড়ে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং আমাকে খুন করার পরিকল্পনা ছিল। সেদিন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কোনো রকম ভর্ৎসনাও তো করেননি, কোনো রকম পুলিশকে ক্লোজও করেননি, পুলিশ দাঁড়িয়ে থেকে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। আর আজকে এটাই হচ্ছে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আজ যে পদক্ষেপ করছেন এবং থানার ওসিকে ক্লোজ করা, তার ভেতর দিয়ে আজ বার্তা দেওয়া মানুষের কাছে, ভয় আউট, ভরসা ইন। আজ ভরসা ইন, এইটাই হচ্ছে যে আজকে প্রত্যক্ষ করছে মানুষ, সবাই দেখতে পাচ্ছেন। এই সমস্ত ক্ষেত্রে কখনো কোনো প্রশ্ন দেওয়া হবে না, কোনো রাং দেখা হবে না। আর কড়া মন্তব্য দিলীপ ঘোষের। তিনি বললেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা, তাকে বললেন সমাজ বিরোধীদের সঙ্গে সমাজ বিরোধীদের মতোই ট্রিটমেন্ট করা উচিত। আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে, আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হায়তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি, কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। আমি তো বলেছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইটের বদলে ডিম মারছে। মারা উচিত ইট, আমি সমর্থন করবো ইট মারলে। এদের এটা পাওনা ছিল। সমীর ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি, যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল। অভয়ের বাবা তোপ দাগলেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করতেন। কি বললেন অভয়ের বাবা দেখুন। সরকার হচ্ছে, যিনি প্রধান থাকেন তাকে সমস্ত সাধারণ লোককে তার নিজের মনে করে দেখতে হয়, কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দল জাত এই সমস্ত বিভাজন করে দেখতেন। যখনই জনপ্রতিনিধি তার মানুষের জন্য খারাপ কাজ করবেন, তার জবাব মানুষই তাকে দিয়ে দেবে। সেই কারণে উনি তো আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওনার দল উঠে যাবে। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় তরজা শুরু হয়ে গেছে।
কারা কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালিয়েছিল সেই নিয়ে কুণালের পোস্ট, কুণাল ঘোষের এক্সপোস্ট, আবার অর্জুন সিং এর এক্সপোস্ট। অর্জুন সিং অভিযোগ করছেন যারা কালকে হামলা চালিয়েছেন তারা আসলে প্রাক্তন চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান, কাছড়াপাড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যানের সব লোক। আর কুণাল ঘোষ পোস্ট করে জানাচ্ছেন যে এই যে চিহ্নিত করে করে কুণাল ঘোষ যে পোস্ট করেছেন তার অভিযোগ, তার দাবি এরা সবাই বিজেপির কর্মী। যদিও আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন কালকের পরে আজকে যে এখানে কোনো বিজেপি কর্মী ছিলেন না। কমলাধিকারীর সঙ্গে যে ওখানকার চেয়ারম্যানের সঙ্গে দৌড়চ্ছে, এই দেখুন ছবিটা, এই লোকটাই কাদা ফেলেছে। তো তার মানে পুরো ফ্যাব্রিকেটেড ছিল। মমতা ব্যানার্জি এই যাওয়াটাকে হাইলাইট করা যায় না, এইসব নাটক করেছে। দেখো সেম পার্সন মমতা ব্যানার্জি যে ওই শকুনের মতো লাশের রাজনীতি করেন, এটা বাংলার সব মানুষই জানে। ওখানেও করতে গেছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম একটা বিরল ঘটনা, বিরোধী দল করা লোক যদি কোনো সমস্যায় পড়েছে তার বাড়িতে সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে তার সেই বাড়ির লোকের পাশে দাঁড়ান। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করেছেন। আশা করি সবাই যাতে এরকমই মনোভাব নিয়ে রাজনীতি করুন। রাজনীতি মানে যুদ্ধ না, দ্বন্দ্ব না, রাজনীতি মানে সৌজন্যতা হওয়া দরকার। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পেছনে ঘুরঘুর করা ঋতব্রত এখন শুভেন্দু বাবু বা আপনাদের পেছনে ঘুরঘুর করছেন। ওই ছবি দেখি আপনি কি করবেন? অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায় তা তো পুরনো ছবি কিছু থাকতেই পারে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন? বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাটলেই বেরিয়ে যাবে, যার সঙ্গেই থাকুক। হামলা যখন করেছে আপনি কি অ্যারেস্ট করাবেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কালকে হামলার প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূলের নেতারা তারা আজকে বিধানসভা চত্বরে বিক্ষোভে, তার মধ্যে আবার নব তৃণমূলের 3 জন সদস্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল তার বিক্ষোভে নব তৃণমূলের 3 বিধায়কও। কেন নব তৃণমূলের বিধায়ক এরা চলে এলেন বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, না 2 মাসের মধ্যে অন্য ছবি আবার রাজ্য বিধানসভার অভ্যন্তরে দেখতে পাওয়া গেল। বিভাস সর্দার, আব্দুল খালেক মোল্লা, তৌসিফুর রহমান, এদেরকে আমরা কি দেখেছিলাম যে এরা গিয়েছিল হচ্ছে সব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীতে, এবং তাদেরকে আজকে দেখতে পাওয়া গেল যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তারা যে কর্মসূচি নিয়েছিলেন সেখানে তারা যোগ দিয়েছেন। এর মধ্যে 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমত হচ্ছে আব্দুল খালেক মোল্লা, তিনি বলছেন যে আমি বর্তমানে ঋতব্রত পন্থী, কিন্তু আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে এবং তিনি আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, তাই আমি আজকে যোগ দিতে এসেছি। আর তৌসিফুর রহমান তিনি সরাসরি বলছেন যে কারুর ব্যক্তিগত ইচ্ছা পূরণ করার জায়গাতে আমি নেই। আমি বুঝেছি যে আমি যেখান থেকে নির্বাচিত, অর্থাৎ তিনি বসিরহাট উত্তরের বিধায়ক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে যেটা সম্ভব নয়। ফলে আমি মনে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বসিরহাট, আমি তাই সেদিকে চলে এসেছি। অন্যদিকে বিভাস সর্দার তিনিও বলছেন যে আমি মনে করেছি যে সকলের প্রতিবাদ করা উচিত, যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে বিধানসভাতে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণে, সেই কারণেই আমি চলে এসেছি। ফলে আমরা দেখেছিলাম যে 80 জন বিধায়কের মধ্যে 65 জন চলে গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীতে, এবং তাতেই 3 বিধায়কেরও স্বাক্ষর ছিল, কিন্তু তাদের কাছে দেখতে পাওয়া গেল যে কালীঘাটপন্থীদের কর্মসূচিতে যোগ দিতে সেই বিধানসভার অভ্যন্তরেই। ওকে।